আমি মনে করি গাইবান্ধা জেলার এটা আমি শুধু আমার এই কোম্পানির নয়, গাইবান্ধা জেলার উদ্দেশ্যেই বলতেছি, পুরো গাইবান্ধা জেলাবাসীর কাছে তাদের মনে হয়, আমার মনে হয় এটা তাদের গর্ব, মানে গাইবান্ধার গর্ব ওরিয়েন্ট ট্রাভেলস। জি, গাইবান্ধার গর্ব। কারণ তারাও সাগরী। এই দুর্ঘটনার 3-4টা কারণ। একটা ঘুম জাগা, উনি ঘুম ধরলে বুঝতেই পারে না, ঘুমে যদি মারিয়ে দেওয়ার পরে বেঁচে থাকে, সেইখানে আপনার ভীতিকর কোনো কিছু দেখা যায়। মারে দিচ্ছে, ঘুমেতে ঢুকে নামাজ চলে গেছে, কি হলো ভাই, আমি জাগা পায়ে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে, তাকে বাঁচানোর জন্য বামের দিকে গেছি। এটা হলো একটা প্রধান কারণ ঘুমের। মানে ঘুম ধরে, ঘুমটা স্বীকার করে না। ঘুম স্বীকার করলে হয়তো আমার চাকরি যাবে বা দুর্নিন্দা হবে, বা 10 দিন 15 দিন বা 1 মাস 2 মাসের ড্রাইভার হচ্ছে, এ রাস্তার সম্বন্ধে ধারণাই নাই, সিগন্যাল সম্বন্ধে ধারণা নাই, ওভারটেক সম্বন্ধে ধারণা নাই, গাড়ি সম্বন্ধে ধারণা নাই। এখন আমরা যারা আছি, কোথায় যাবে না, রাস্তার একটা সাদা দাগ আছে, এটাও অনেকে জানে না। আর হচ্ছে কোনটা বাধ্যতামূলক, কোনটা সতর্কতামূলক এবং কোনটা সিগন্যাল তথ্যমূলক, এটা আপনি 100 ড্রাইভারের 80 জনে হয়তো বা পারবে না। এই হলো ওনারা 7 জন, আমার গাড়িতে টোটাল লোক ছিল 22 জন, তার মধ্যে ডাকাতি 7 জন। জোগাড়চর নামক জায়গা, ওইখানে জোগাড়চর যখন আসি তখন এই ঠিক এই লেভেলেরই এইখানে উঁচুটা ছিল। এইখান থেকে একজন আমার পেছনে এভাবে চাকু টানে ধরছে, মাথা ধরে, আর একজন এসে এই বাম দিয়ে এসে আমার স্টিয়ারিংটা ধর। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে এসেছি ওরিয়েন্ট ট্রাভেলসের হাইগার বাসের সুদক্ষ ড্রাইভার মোহাম্মদ সানোয়ার মন্ডল, মোহাম্মদ সানোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য। দর্শক, ভিডিও শুরুতে একটা কথাই বলবো যে আমরা এত কষ্ট করে ভিডিও করি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা এই ভিডিওগুলো যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং সেই সঙ্গে আমাদের এই পেজটি ফলো করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সানোয়ার ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ সানোয়ার মন্ডল। আমি দীর্ঘ ওই ওরিয়েন্ট ট্রাভেলসের শুরু থেকে ওরিয়েন্ট কোম্পানিতে এ পর্যন্ত আছি। ইনশাল্লাহ আরো যদি মানে চলে, ভালোভাবে সার্ভিস দিতে পারি, পারফরমেন্স, তাহলে হয়তো আরো থাকবো। আসলে এখন সব জিনিসের মূল্য, বাজার মূল্য যেটা কিন্তু মোটামুটি ঊর্ধ্বগতি আর কি। এখন একটু বর্তমান সময়ে এই বাজার মূল্যের ঊর্ধ্বগতিতে আপনাদের অবস্থা কিরকম? আমার বলতে, আমরা যারা আছি ড্রাইভার, বর্তমান বাজারের ঊর্ধ্বগতি এখানে যদি আমাদেরকে ঠিকভাবে দেখা হতো, তাহলে মনে হয় আমরা যে অবস্থায় আছি সবাই একইভাবে নাই। ওরিয়েন্ট ট্রাভেলসে আমরা যারা এসি গাড়ি চালাই আমাদের ডিমান্ডটা বেশি, যারা নন এসি চালায় তাদের ঠিক সেভাবে না। তো আমার মনে হয় যে এই ঊর্ধ্বগতি বাজারের যে প্রেক্ষাপট, তাতে আমাদের বেতন আরো বাড়া দরকার। বেতন এই কারণে বাড়া দরকার, সবকিছু সব মূল্য, দ্রব্য মূল্যের দাম বেশিকে কেন্দ্র করে আমাদের যদি সচ্ছলতা আনতে চাই বা স্বচ্ছভাবে থাকি, তাহলে অবশ্যই আমাদের বেতন আরো বৃদ্ধির দরকার। কারণ আমরা যে পারফরমেন্স দেই, যে সার্ভিস দেই, এখানে অন্য কোনো ধান্দা বা অন্য কোনো পয়সা প্রশ্নই ওঠে না। কারণ নিজেদের কাছেও অন্যরকম লাগে, কারণ এখানে ভদ্র সোসাইটি, অন্যরকম পরিবেশে আমরা সার্ভিস দিয়ে থাকি। এখানে লোকাল করার কোনো অপশন নাই, বাড়তি 2 টাকার কোনো অপশন নাই, এখানে কোনো ধরনের কোনো ধান্দা করার সুযোগই নেই। এই কারণে নাই, কোম্পানিও চায় ভালো পারফরমেন্স দিতে, আমরাও তাদের সাথে সহযোগিতায় আছি, আমরাও ভালো পারফরমেন্স দিয়ে থাকি এবং দিয়ে যাচ্ছি। যারা নিয়মিত আমাদের ওরিয়েন্ট ট্রাভেলসে নিয়মিত কিছু যাত্রী আছে, যা সকালে আসে রাত্রে আবার ব্যাক করে, এরাও অনেকের সাথে পরিচিত, অবগত। তো সেই পরিপ্রেক্ষিতে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যদি আমাদের ব্যাপারটা বিবেচনা সাপেক্ষে দেখতেন, তা আমার মনে হয় আমরা সবাই ভালোভাবে চলতে পারতাম। অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে যদি ইনশাল্লাহ এই ভিডিও তাদের কাছে পৌঁছায়, তারা অবশ্যই এটা দৃষ্টিমতো নিবে আর কি। তারা অবশ্যই এটা বিবেচনায় রাখবে, কারণ আসলে সবাই আসলে পেটের জন্যই সবকিছুই করে, জি, তাই না? আর সেই পেটই যদি ঠিক না থাকে তাহলে তারা কিভাবে কাজ করবে? এখানে আমরা যারা আছি ড্রাইভার, সুপারভাইজার বলেন, হেল্পার বলেন, সবার একটা লক্ষ্যমাত্রা থাকে। অন্যান্য কোম্পানির চাইতে আমাদের কোম্পানি বেতন বৃদ্ধি করছে, এদিকটা ঠিক আছে। তো এই দ্রব্যমূল্যের দাম হিসেবে আরো কিছু চাহিদা আমাদের রয়ে গেছে,
এই চাহিদাটা হয়তো শুধু ফুলফিল পূরণ না করে আর একটু বেতন বৃদ্ধি হলে আমরা স্বচ্ছতা ভাবে চলতে পারবো। ধন্যবাদ আপনাকে। এখন এই পরিবহন জগতে, জি, পরিবহন জগতে আপনার যে পদার্পণ, এটা কিভাবে হয়েছিল আর কি, বা কি গল্প আছে এর পিছনে? পরিবহন আমার এর পেছনে কোনো গল্প নাই। আগে আমি অন্যান্য গাড়িতে হচ্ছে ট্যুর করতাম, সেখানে দেখতাম যে ড্রাইভারের একটা মান মর্যাদা হচ্ছে অত্যাধিক। তখন থেকে কেন জানি ভেতরে ভেতরে আমার একটা হচ্ছে চিন্তা চেতনা, আমিও ড্রাইভার হব। আমিও ড্রাইভার হতে গিয়ে আমি সেই সর্বপ্রথম কার থেকে শুরু করি, কার, মাইক্রো, তারপরে আপনার ছোট লোকাল বাস, আবার ট্রাক। পরে আমি 2004 সাল থেকে এই পরিবহন জগতে অ্যাড হয়েছি। সে থেকে আমি 2-3টা কোম্পানিতে চাকরি করি। তার মধ্যে মূলত আরেকটা কোম্পানি ছিল, সেটাও গাইবান্ধার। পরে আরেকটা কোম্পানি ছিল, সেটাও গাইবান্ধার। আমি তৃতীয়তে চলে আসছি ওরিন কোম্পানিতে। প্রথমে ছিল অর্ণব, দ্বিতীয়তে ছিল সোনালী কোম্পানি, তৃতীয়ত আমি এই ওরিন কোম্পানিতে। ওরিন কোম্পানির এই কোম্পানির শুরুতে আরো ওনাদের গাড়ি ছিলেন, সেখান থেকেই আমার শুরু, এই পর্যন্ত আসি। এখন বাকিটা কি হবে বলতে পারবো না। আচ্ছা, আমার জানা মতে আছে সোনালী আর অর্ণব, এই দুটো মেবি সুন্দরগঞ্জের গাড়ি ছিল। সুন্দরগঞ্জ থেকে ছিল। আচ্ছা আচ্ছা। তো আমি গাইবান্ধাই এই 2004 সাল থেকে ঢুকছি, এ পর্যন্ত গাইবান্ধা ছাড়ি নাই। তো হচ্ছে বাকিতে ছাড়বো কিনা, হয়তো যদি ইনশাল্লাহ গাড়ি চালানো শেষ করি, এই ওরিন থেকেই হচ্ছে ঘোষণা করবো। এই মানে ওরিনে আছেন ইনশাল্লাহ, যতদিন গাড়ি চালাবেন ওরিনের সঙ্গেই থাকবেন। আপনার মতটা এরকম আর কি। জি, ইনশাল্লাহ শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, আল্লাহ আপনাকে এই তৌফিক দান করুক। এবং কোম্পানির সঙ্গে আপনার এই সুসম্পর্ক এখন আছে ইনশাল্লাহ। আমরা আশা করি যতদিন আপনি আছেন কোম্পানির সাথে আপনার সুসম্পর্ক। জি, ইনশাল্লাহ থাকবো। আমি যদি ওই কোম্পানিতে নাও থাকি, তো এই কোম্পানির দিকে সবসময় দৃষ্টি থাকবে, কারণ আমরা এই কোম্পানির শুরু থেকে ছিলাম। তাই কেন জানি ভালোবাসায় পড়ে গেছি, মায়ে পড়ে গেছি কোম্পানির। সামার ভাই, আপনার কাছে আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আমার যদি ভুল না হয় আর কি, ওরিন ট্রাভেলস 2016 সালে তার যাত্রা শুরু করেছিল মহাখালী থেকে গাইবান্ধা রুটে, প্রথম ট্যুর আর কি তাদের, মহাখালী থেকে গাইবান্ধা। সেখান থেকে আজকে 2025 সালে তাদের যে এত বড় একটা বহর, এখন তারা রোড হলো গাইবান্ধা থেকে, মহাখালী থেকে কল্যাণপুরে চলে আসছে। এখন কল্যাণপুর থেকে তারা গাইবান্ধা সার্ভিস দিচ্ছে, কল্যাণপুর থেকে রংপুর, মহাখালী থেকে রংপুর এবং জয়পুরহাট হিলি। আসলে তাদের এই যে আস্তে আস্তে দিন দিন উন্নতি, এই উন্নতির পিছনে আপনি কারণ কি মনে করেন? উন্নতির পেছনে কারণ তাদের লক্ষ্যমাত্রা, তাদের দৃষ্টি ছিল আগের দিকে যাওয়ার, এবং এখানে ওনারা অগাধ পরিশ্রম দিয়েছে। তারপরে আপনার এখানে স্টাফের সহযোগিতা ছিল। আর মূলত কথা, গাইবান্ধার হচ্ছে কোম্পানি হিসেবে গাইবান্ধার যারা যাত্রী গাড়িতে সবসময় চলাফেরা করত, এনারাও মোটামুটি সহযোগিতা করছেন। তা আমি মনে করি গাইবান্ধা জেলার, এটা আমি শুধু আমার এই কোম্পানির নয়, গাইবান্ধা জেলার উদ্দেশ্যেই বলতেছি, পুরো গাইবান্ধা জেলাবাসীর কাছে তাদের মনে হয়, আমার মনে হয় এটা তাদের গর্ব। মানে গাইবান্ধার গর্ব ওরিন ট্রাভেলস। জি, গাইবান্ধার গর্ব। কারণ তারাও সার্বিক সহযোগিতা করছেন। আমাদের পার্মানেন্ট কিছু যাত্রী এখন হয়ে গেছে যারা ওরিন ছাড়া চলাফেরাই করে না বলতে গেলে। কোম্পানি হচ্ছে অনেক শ্রম দিছে শুধু ভালো পারফরমেন্স দেওয়ার জন্য। তারা এই পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে ব্যয়বহুল আছে এই আপনার স্টাফ, সুপারভাইজার, আপনার কাউন্টার মাস্টার, ম্যানেজার, জিএম, তারপরে আপনার সহযোগিতায় তত্ত্বাবধানে যারা আছেন, সকলেই মোটামুটি ভালো। সকলেই ওরিন ট্রাভেলসকে ভালোবেসে ফেলছে এবং সবারই চেষ্টা যে কোম্পানি যাতে ভালো পারফরমেন্স দেয়, এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। আশা করি বিগত দিনেও তারা ভালো পারফরমেন্স দেবেন। আমরাও আশা করি আসলে ওরিন ট্রাভেলস ভালো পারফরমেন্স দিবে। আর আমার বাড়িও গাইবান্ধা, ব্যক্তিগতভাবে আমিও যখন যাই আমি চেষ্টা করি ওরিনে যাওয়ার জন্য আর কি। জি, তো ওরিনের যে হাইগার বাস, আপনি এখন যে বর্তমানে যে বাসটায় আছেন, এই বাসটা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন আর কি। বাসটার সম্পর্কে বলতে গেলে, এই এটা চায়না থেকে আমদানি গৃহীত। তো আমাদের কোম্পানিতে সর্বপ্রথম হচ্ছে লিলান 18 দিয়ে শুরু, তারপরে আপনার হলো জার্মানি ম্যান ছিল, ওটা এসিতে শুরু, এসি জার্মানি ম্যান ছিল, সেটাও ভালো পারফরমেন্স দিছে এবং হচ্ছে ওটাও খুব ভালো ছিল, ইয়ার ব্যাগের গাড়ি, আপনার রেডিয়েটর ব্রেক হচ্ছে কন্ডিশন। দ্বিতীয়ত আপনার RM2, এটাও ভালো ছিল। তৃতীয়ত হচ্ছে এখন গাইবান্ধাবাসী অনেক উন্নত আপডেট, সেই কারণে কোম্পানি তাদের দিকে খেয়াল লক্ষ্য রেখে আরো উন্নত মানের গাড়িও কোম্পানিও নিয়েছে। তো এটা চায়না খুব ভালো ফিচার দিছে, আপনার ইয়ার ব্যাগের গাড়ি,
তারপরে আপনার এই যে হলো রিটেটারের ব্রেক, আরো অন্যান্য যে ফিচার, সব দিকে মোটামুটি ইনশাল্লাহ ভালো। আপনি কিরকম বোধ করতেছেন, আরাম কিরকম গাড়ি? আমি আরাম বোধ, আমি তো মনে করি অন্য দিক কি হবে জানি না, আমার গাড়ির যাত্রীর ঘুম ভাঙে না। ঘুম ভাঙে না? জি, আমি এটাই বলতে পারবো। আমার গাড়ির দিনে হোক আর রাত্রে হোক, আমার গাড়ির যাত্রী, আমরা যখন যাত্রী নেমে দেই শেষ প্রান্ত, যে মাইকিং করার পরও যাত্রী জায়গা পায় না, আমি এতটুকু বলবো। আচ্ছা আচ্ছা, আপনি টপ স্পিড কত পেয়েছিলেন এটা? এটা তো আছে, কোম্পানি দিছে 40, তো মোটামুটি 40-এই ওঠে। আপনি কত উঠাইছিলেন? 40-এই উঠেছিলাম 40-এ ট্রাই করার জন্য। জি, এটা ট্রাই করার জন্য 40-এ, তো খুব মানে ভালো ফিচার করছে গাড়ি। আপনার ব্রেক কন্ট্রোলিং হচ্ছে, আপনার এই যে বাউলি মারা বলেন, স্পিডে বলেন, যেখানের মধ্যে আপনি নিয়ন্ত্রণ করতে চাইবেন সেখানেই সম্ভব। 140 টপ স্পিড, 140 স্পিড মানে অনেক কিছু বাংলাদেশের রোডের জন্য। বাংলাদেশের রোডে কিন্তু যে স্পিড কোম্পানি গাড়িতে দিছে, বর্তমান যে হচ্ছে শুধু কিছু কিছু জায়গায় আপনার মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত যাওয়া যায়, এরপরে আপনার মহাস্থান থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত যাওয়া যায়। আর তাছাড়া গাড়ি 190 নিচে সবসময় 80, 90, 95, 100 এইভাবে বেশি যাওয়া যায় না। আর ওটা আমরা ভোরবেলা ট্রাই করার জন্য, গাড়িটা চেক করার জন্য দেখছি 140-এই ওঠে। আপনার এই দীর্ঘ ড্রাইভিং জীবনে জি কোনো ইয়া আছে কিনা, ভীতিকর কোনো কিছু দেখেছিলেন কিনা? রাস্তাতে ভীতিকর কিছু দেখা যায় আর কি রাতের বেলা বিশেষ করে। এটা যদি আমি সত্যি কথা বলি, এটা হচ্ছে কি, মানে অনেক ড্রাইভার স্টাফ, সারা আমি সব স্টাফকেই মানে দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যদি আমার এই ভিডিওটা দেখতে পায় তারা অবশ্যই সতর্ক হবেন। এখানে কিছু ড্রাইভার আছে, তারা নিজেকে কখনোই ছোট করতে চায় না, নিজেকে কখনোই ছোট করতে চায় না, আর সে সত্যি কথাটা কখনোই বলতেও চায় না। কেন চায় না? আমি মনে করি এই দুর্ঘটনার 3-4টা কারণ। একটা, ঘুম জাগা, উনি ঘুম ধরলে বুঝতেই পারে না, ঘুমে যদি মারিয়ে দেওয়ার পরে বেঁচে থাকে, সেইখানে আপনার ভীতিকর কোনো কিছু দেখা যায়। মারে দিচ্ছে, ঘুমেতে ঢুকে নামাজ চলে গেছে, কি হলো ভাই, আমি জাগা পায়া দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে, তাকে বাঁচানোর জন্য বামের দিকে গেছি। এটা হলো একটা প্রধান কারণ ঘুমের। মানে ঘুম ধরে, ঘুমটা স্বীকার করে না। ঘুম স্বীকার করলে হয়তো আমার চাকরি যাবে বা দুর্নিন্দা হবে বা মানুষ খারাপ বলবি, কিন্তু মূলত কারণ হলো যে সে ঘুমের কারণে হয়তো দেখবেন নামায় ঢুকে গেছে, কোনো জলাশয়ে গেছে বা খাদের মধ্যে পড়ে গেছে। এখন ওখানে যদি সে বেঁচে থাকে বা স্টাফ যদি ভালোভাবে থাকে, ওটার পরে বলে সামনে এটা দাঁড়াচ্ছে, ওটা দাঁড়াচ্ছে, মানে বিভিন্ন কিছু, আসলে এটা না, মূলত ঘুমের কারণে গেছে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় দুর্ঘটনাটা এক হচ্ছে ওভারটেক করা। ওভারটেক করা, এ মনে করতেছে আমি যেতে পারবো, ও মনে করছে যে এইখানে দুইজনের এটা কমিউনিকেশন হয় না। ও ওনাকে বুঝাতে পারে না, লাইট সিগন্যাল দেয়, ও লাইট সিগন্যাল দেয়, এর মধ্যে সকলেই ভালো না। হয়তো যে লিয়েজু মেনটেন করে সে হয়তো পার হয়ে যায়, যে করে না ঘাটতারা করে, উভয়েরই ক্ষতি। আপনি যেটা ওভারটেক করতেছেন আপনার ক্ষতি, যেটা ওভারটেক করবেন সেটা ক্ষতি, সামন থেকে যেটা আসতেছে সেইটারও ক্ষতি। এখন কে বেঁচে থাকবে আর কে মারা যাবে এটা বলা মুশকিল, আল্লাহ জানে। দ্বিতীয় ঘটনা। তৃতীয়ত কথা হলো, এই বিশেষ করে যদি যান্ত্রিক ত্রুটি হয়, সামনের চাকা বাস্ট হওয়া, নেকেলাম খুলে যাওয়া, টায়ার রড ছুটে যাওয়া, স্টিয়ারিং বক্স ভেঙে যাওয়া বা হাতা খুলে যাওয়া, এই ধরনের যান্ত্রিক ত্রুটি হলে এখানে কিছু চান্স পাওয়া যায়। সেটা যদি গাড়ি ওই মুহূর্তে সামনাসামনি মুখোমুখি না থাকে, তাহলে হয়তো খাদে যাওয়ার সম্ভাবনা আছে, এবং যদি রাস্তার বাম পাশে বা মাঝামাঝি থাকে, সেখান থেকে ওটা হচ্ছে পড়ে যায়, শেষে অনেক সাইডে পর্যন্ত যেতে পারে, আটকার সম্ভাবনা আছে 90%। আর যদি একেবারে ব্যাঘাত ঘটে, হয়তো একটা গাড়ি ধাম করে ভেঙে গেছে, সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এই 3টা ক্ষেত্রে বিশেষ করে ঘুমাতে একটা যায়, বিশেষ করে বেশি দুর্ঘটনা ঘটে এই যে আমি পার হতে পারবো, সেখানে সেইখানে ফেল করলে দুর্ঘটনা ঘটে। আর দ্বিতীয়ত যান্ত্রিক ত্রুটির কারণে। আমার মনে হয় এই ছাড়া যদি এই 3টা জিনিস মানুষ সচেতন থাকে, আমরা যারা ড্রাইভার আছি, তো দুর্ঘটনার হার কমে যাবে। আচ্ছা, আপনি আসলে এখন আমাকে বললেন যেটা মানে মূলত দুর্ঘটনার কারণ যেটা, এখন আপনি একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন যে এই সড়ক দুর্ঘটনা প্রতিকারের যদি কিছু উপায়, বিশেষ করে আপনি একজন ড্রাইভার,
জি। আপনি কিন্তু আরেক দুজন ড্রাইভারের উদ্দেশ্যে খুব ভালোভাবে বলতে পারবেন যে এই কয়েকটা জিনিস যদি তারা মেনে চলে তাহলে দুর্ঘটনার হার অনেকটা কমবে। আমি আশা করি যে আপনি অন্যান্য ড্রাইভার তারা যদি এই ভিডিও দেখে আপনার এই ভিডিওর মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হবে, এরকম কিছু উপদেশ দিবেন যেটা আমি যেটা বলতে চাই, আমরা এই যখন বাংলাদেশে গাড়ি সীমিত ছিল তখন শ্রমিকও কম ছিল। এখন গাড়ি বৃদ্ধি হওয়ার কারণে শ্রমিক হচ্ছে ধামাধাম বাড়তেছে। এই শ্রমিকগুলো কোথা থেকে এলো, কিভাবে আসতেছে, এটা কেউ খেয়াল করে না। আগে শ্রমিক খুব কম তৈরি হতো, এখন মনে করেন শ্রমিক তৈরি হচ্ছে টাকার মাধ্যমে, এই আপনার টেকনিক্যাল মাধ্যমে। একটা ড্রাইভার সে বিক্রি হয়ে গেছে, ভাই আমাকে যে কোনো ভাবে হোক গাড়িতে নেন, গাড়িতে নিচ্ছে, কিছু অর্থ লোভে পড়ে তাকে ড্রাইভার বানাচ্ছে। সে সুদক্ষ হচ্ছে না, সীমিত সময়ে 10 দিন 15 দিন বা 1 মাস 2 মাসের ড্রাইভার হচ্ছে। এ রাস্তার সম্বন্ধে ধারণাই নাই, সিগন্যাল সম্বন্ধে ধারণা নাই, ওভারটেক সম্বন্ধে ধারণা নাই, গাড়ি সম্বন্ধে ধারণা নাই। এখন আমরা যারা আছি, যারা হচ্ছে দীর্ঘদিন থেকে রোডে চলি, তারা আমরা মনে করি বাংলাদেশে সবাই অবুদ্ধিজীবী, আমরাই বুদ্ধিজীবী। এই কারণে রাস্তার একটা পাবলিক জানে না আমার গাড়িটা কোন দিকে যাবে, আমি কিন্তু ঠিকই জানি গাড়িটা আমার কোন দিকে যাবে, আর আমি কোন দিকে নেবো এটা আমি সবসময় হচ্ছে সচেতন আছি বিধায় সেই দিকে নিতে পারি। তাহলে এই লোকটা কিন্তু জানে না যে এই গাড়িটা কোন দিকে যাবে। তো অনেক সময় এই যে হচ্ছে জেব্রা ক্রসিং বা রাস্তায় যত সিগন্যাল আছে, আমি মনে করব যে যত ড্রাইভার আছে এর মধ্যে হয়তো 20 জন স্বচ্ছভাবে আপনাকে উত্তর দিতে পারবি কোন সিগন্যাল কি কাজে ব্যবহার হয়েছে এবং হচ্ছে কোথায় ওভারটেক করা যাবে, গাড়ি কোথায় যাবে না, রাস্তার একটা সাদা দাগ আছে এটাও অনেকে জানে না। আর হচ্ছে কোনটা বাধ্যতামূলক, কোনটা সতর্কতামূলক এবং কোনটা সিগন্যাল তথ্যমূলক, এটা আপনি 100 ড্রাইভারের 80 জনে হয়তো বা পারবে না। মানে রোড সাইন সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই, না আইডিয়া নেই। সেই গাড়ি এখন এইখানে শ্রমিক হচ্ছে শ্রমিক হচ্ছে অর্ধেক, শ্রমিক হচ্ছে অর্ধেক, যার কারণে কারোর সাথে ম্যাচুরিটি হচ্ছে না কে কোন দিকে যাবি। আর এখানে অক্তর যে তাপমাত্রা, এখন যারা ড্রাইভার হয়েছে খুব গরম, মনে করেন গাড়ির সম্বন্ধে তাদের ধারণা নাই যে এই গাড়ি কি স্পিডে যেতে পারে, আর ও যে গাড়ি চালায় সেই গাড়ি সম্বন্ধে তার ধারণা আছে, সেই গাড়ি নিয়ে সেই পিগড়ে বিড়ি করে অন্য গাড়িকে ওভারটেক করার জন্য। আসলে আরেকটা গাড়ি তার কিন্তু ধারণা নাই যে ওই গাড়িটার ফিচার কি, ওই গাড়িটা কত স্পিড আসতে পারে। নর্মাল গাড়িগুলো ভালো একটা ব্যানারের গাড়ি দেখলে তার সাথে পিড়াপিড়ি করে আগে যাবি, আসলে ওই হেনই আপনার হুন্দাই লিলেনি টাটাই যে গাড়ি বাংলাদেশে আছে, যত গাড়ি আছে এক এক গাড়ির এক এক ধরনের ফিচার। আপনার বাংলাদেশে বেশি নরমাল গাড়ি, কারণ তেল সাশ্রয়, সেটা বিশেষ করে লিলেন কোম্পানি। তারপরে আপনার ভালো পারফরমেন্স দেওয়ার গাড়ি ওয়ানজে, এটা একটু তেল বেশি খায় বা দাম বেশি, মানুষ খুব কম কেনে। যেমন এই যে এসি গাড়ির মধ্যে 3-4 ক্যাটাগরি, আপনার চায়না হুন্দাই প্রায় সেম ক্যাটাগরি, কিন্তু হুন্দাই আপনার এই হাইকারি আপনার হলো এই যে স্কানিয়াই এক একটার এক এক ধরনের ফিচার। কিন্তু যারা শুরুতেই ড্রাইভারি করে অন্য গাড়ির থেকে আসছে, মনে করেন লিলেন গাড়ি চালায়, এ কিন্তু আসলে জীবনেও জানে না যে অন্ধে গাড়ির ফিচার কি। এই গাড়ি নিয়ে যখন পারাপারি বিক্রি করে তখন এই দুর্ঘটনার কিছু না হলে দেখবেন এটি ঢিস খাচ্ছে, ওটি ঢিস লাগছে, লুকিং গ্লাস বাড়ি লাগছে, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা শুধুমাত্র এই রোড ঘাটের সিগন্যাল না বোঝার কারণে। বিষয়টা কিরকম হয়, আমার মনে হয় যে আপনার ধরেন হলো লিলেন গাড়ি, সে আসলে গতি উঠাই দিচ্ছে, এটা ওয়ান যে গাড়ি যত দ্রুত কন্ট্রোলিং এ নিয়ে আসতে পারবে, ও লিলেন গাড়ি কিন্তু পারবে না ওইভাবে, ওই দ্রুত গতিতে উঠতেও পারবে না, ওই দ্রুত ওই কন্ট্রোলও করতে পারবে না, ওই দ্রুত গতিতে মোছরও নিতে পারবে না, কারণ ও গাড়ির ফিচারই ওই রকম কোম্পানি করেনি। এই কারণেই দুর্ঘটনার ঘটনা। আর এই যে আপনার সিগন্যাল যেটা বাধ্যতামূলকটা সিগন্যাল কি এটা অনেকে জানে না, তথ্যমূলক কি এটা জানে না, হচ্ছে আপনার সতর্কমূলক কি জানে না। এটা যদি জানতো, এটা সম্বন্ধে যদি ঠিকভাবে তারা বুঝতে পারতো, তাহলে আমি যে রোডে জীবনেও যাইনি, কোনো দিনই যাইনি, আমি যদি ওই সিগন্যাল যদি ওই রোডে থাকে, যদি এই আমার লোকেশন গুলো আমি পাই, কোনটা বাধ্যতামূলক, কোনটা সতর্কতামূলক, কোনটা তথ্যমূলক, আমি ওই দুর্ঘটনার শিকার হব না, কারণ আমি ওই সিগন্যাল সম্বন্ধে জানি, ওই সিগন্যাল গুলো আমি বুঝি, ওই সিগন্যাল গুলো আমি মানি। ওই সিগন্যাল গুলো যদি মানতে পারি, আমার কোনো সমস্যা হওয়ার কারণই নাই। মানে সিগন্যাল ফলো করতে করতে আমি চলে যাবো, সিগন্যাল ফলো করতে করতে যাবো, কারণ ওই রোডে যে সমস্যাগুলো যে মানে ভালো মন্দ ওই সিগন্যালেতেই দেওয়া আছে। বিষয়টা হলো ধরেন এরকম হইতে পারে যে সামনে একটা অন্ধবাগ, তা আমরা জানি যে অন্ধবাগে ওভারটেক করা যাবে না, বাধ্যতামূলক ওখানে সিগন্যাল দেওয়া আছে,
ঠিক আছে, এখন আমি অন্ধ পাখি যদি ওভারটেক করতে যাই 100% আমার বিপদ 90% হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে আমি তো সিগন্যালই দেখিনি বা ফলো করিনি বা আমি ওটা মানি, বা আমি জানি না ওখানে এখন signal- ওভার স্পিডে গেছি। এই যে যখন ঈদের মধ্যে দেখা যায় কিছু ঢাকার পোস্টার লোকাল গাড়ি আমাদের হচ্ছে উত্তরবঙ্গে যায়, উত্তরবঙ্গে যায়। তারা এই রাস্তা হয়তো মোড় বা বাঁক এই ধরনের দেখে না, বা এই যে ডাইভারশন অনেক জায়গায় আছে এরা দেখেনি বা ওই খেয়াল করে না, উড়ো ধুরো যাওয়ার নিয়ে মনে করেন এই খাদে পড়ে গেছে, মোসরে পড়ে গেছে, এখানে যা ধাপ করে মারে দিয়েছে। ম্যাক্সিমাম ট্রাক যখন এই পাশ থেকে ও পাশে যায়, অনেক জায়গায় ডিভাইডার আছে, সেইখানে যা তারা ফলো করেনি, সিগন্যাল সোজা নামে দিছে। আর হচ্ছে আপনার ডিভাইডারের উপর তুলে ড্রাইভারের উপর দিয়ে উঠাই দিছে। নামার নামে দিছে। কি আছে এই যে দেখেনি ওই জায়গার জায়গায় বেড়ে তারা আর ওই ভার রক্ষা করতে পারেনি, নিচে নেমে চলে গেছে। এগুলোই মূল কারণ। তো আমার মনে হয় আমি হচ্ছে সরকার তো বর্তমানে নাই, যে আমাদের সরকার বা আরো বিগত সরকার গেছেন তারা বারবার উদ্যোগ নিছে এই যে লাইসেন্স চেক করা, যারা অদক্ষ, যারা সুদক্ষ, যারা ভালো মানের, এই মান যদি নিয়ন্ত্রণ করতো তাহলে আজকে আমাদের ডিমান্ড হতো কমপক্ষে মিনিমাম 50,000 টাকা বেতনে চাকরি করতাম আমরা। এইখানে দেখবেন 100টা লাইসেন্স, তার মধ্যেই এই স্লিপ এ সে হ্যান ত্যান বিভিন্ন ক্যাটাগরি, মানে লাইসেন্স যে হয়নি এই লাইসেন্স ওই লাইসেন্স সেই লাইসেন্স একটা স্লিপ বাই করে নিয়ে যাচ্ছে নাই। এই যে গাড়ি চালাচ্ছে নিয়মিত, গাড়ি কিন্তু কমতি নাই। তাহলে আপনার হচ্ছে ওই বিএটিএতে দেখা গেল আপনার লাইসেন্স আছে 500 লোকের, গাড়ি চলতেছে 5,000, আপনার গাড়ি চলতেছে 5,000, তাহলে 500 লোক এই গাড়িগুলো কারা চালাচ্ছে, এই গাড়িগুলো কিভাবে চলতেছে? তো এইটা যদি একটু এই যে আপনার প্রত্যেক দিন দেখি রাস্তার মাঝে গাড়ি হচ্ছে আপনার যৌথ বাহিনী ওই হাইওয়ে সার্জেন্ট চেক করতেছে, এই কাগজ দেখতেছে, এটা সেটার সময় নেই, চলে যান, একটা স্লিপ হাতে দিচ্ছে চলে যান। তারা একবারও ঠিকভাবে চেক করে না এই লাইসেন্সটা সঠিক কিনা, এই স্লিপটা কোথা থেকে আনলো এটা সঠিক কিনা। একটা খুঁজলে, একটা বের করলে এটা চিরতরে বন্ধ করা সম্ভব। আর তখন আমরা যারা এই যে এতদিন ধরে সার্ভিস করে আসতেছি, তা আমরা তখন মনে হয় ফুল আমাদের মূল্যায়নটা জেগে উঠতো বা আমরা পাইতাম, আমি মনে করি। মানে এখন বিষয়টা হয়ে গেছে কি, আমাদের গাড়ির চেয়ে ড্রাইভার সংখ্যা বেশি, যার কারণে ড্রাইভার সংখ্যা বেশি, শ্রমের মূল্যটা একেবারে কমে গেছে। আপনার হলো দুই করছে ভাই, কালকে ড্রাইভার হয়েছে, লাইসেন্স ঠিকভাবে হয়নি, ভাই আমাকে 1,000 টাকা দেবেন, 1,500 টাকা দেবেন, আমি ঢাকাতে নিয়ে যাবো। তাহলে যদি 1,500-2,000 টাকায় ওই আসে, তাহলে আমাকে কোম্পানি কেন বেশি টাকা দিবে? ও গাড়ি নিয়ে যায়, আমিও নিয়ে যাই, কিন্তু এখানে ফিচার দেখতে হবে, ওই ড্রাইভার আমিও ড্রাইভার, ঠিক আছে। তাহলে আমি মনে করি টাটা গাড়ি আর অঞ্জে গাড়ি কি এক? কখনোই না। তাহলে কালকে যদি ড্রাইভার আসে যদি অঞ্জে গাড়ি হয়, তাহলে তো এগুলোর কোনো মূল্যই নাই। তা আমি মনে করি টাটা গাড়ি, অঞ্জে গাড়ি। তো এই ধরনের যদি হচ্ছে বিবেচনা সাপেক্ষে সরকার বা প্রশাসন এই দিকগুলো নজর দিত, তখন আমি মনে করতাম যে আমরা যারা পুরাতন আছি, আমরা যারা ভারী লাইসেন্স চালা আছি, তখন আমাদের মূল্যায়ন অবশ্যই বাড়তো এবং বেশি হতো। ভাইয়া, আপনার এই ড্রাইভিং জগতে কখনো ডাকাতের সম্মুখীন হয়েছিলেন আপনি? জি, আমি একবার ডাকাতির সম্মুখীন এই ওরিয়েন্ট ট্রাভেলসে হয়েছিলাম। একটু বিস্তারিত বলবেন এই ঘটনাটা, শুরু থেকে কিভাবে কি হয়েছিল? শুরু থেকে বিস্তারিত যদি জানতে চান, আমরা কখনো ভাবিনি যে আমাদের গাড়িতে ডাকাতি হবে, বা আমরা কোনো সময় মনেও করি না। আগামীতে আমরা গাড়িতে ভিডিও করতাম, তো পরে ফুলফিল ভালো চলতো, যে গাড়ি আমাদের সমস্যা নাই। আমাদের তখন কোম্পানি নতুন, আমি তখন ভ্যান চালাইতাম। তো আমাদের গাড়িতে টিকিট কাটছিল গাইবান্ধা 2 সিট, পলাশবাড়িতে কাটছিল হচ্ছে 3টা, আর হচ্ছে ঢোলভাঙা থেকে, গাইবান্ধারই লোক ঢোলভাঙা থেকে কাটছিল 2টা। এই হলো ওনারা 7 জন। আমার গাড়িতে টোটাল লোক ছিল 22 জন, তার মধ্যে ডাকাতি 7 জন। আমার গাড়িতে আর্মি ছিল, আমার গাড়িতে অ্যাপ ছিল, আমার গাড়িতে উকিল ছিলেন। তো আমরা যখন ঠিকঠাক ভাবে আসতেছিলাম, ফুড ভিলেজে খাইলাম, খাওয়ার পরে যমুনা সেতু পার হওয়ার পরে জোগাড়চর নামক জায়গা, ওইখানে জোগাড়চর যখন আসি, তখন এই ঠিক এই লেভেলেরই এইখানে উঁচুটা ছিল। এইখান থেকে একজন আমার পেছনে এভাবে চাকু টানে ধরছে, মাথা ধরে, আর একজন এসে এই বাম দিয়ে এসে আমার স্টিয়ারিংটা ধরছিল। আমি এই পর্যন্ত ঠিকঠাক। যখন জোরাজুরি করি, তখন আমার সুপারভাইজারও, ওই সুপারভাইজার এখানে বসা ছিল, সুপারভাইজারও 2 জন ধরছে চাকু, হেল্পার ঘুমাচ্ছিল, যে আমরা জানি যে ওই হেল্পারের প্রয়োজন নাই, আমি আর সুপারভাইজার গল্প করতে আসতেছি। পরে এই 2 জন যখন আমাকে নিয়ে যা পেছনের সিটের ওইখানে 8-10টা কম্বল দিয়ে 2 জন যাতায়াত ধরছে, সুপারভাইজার 2 জন ধরছে, আর মাঝখানে ছিল ওনারা 3 জন। এই 3 জন লোক গোটাটা গাড়ি ডাকাতি করছে।
কি করে ডাকাতি করছে খালি আমার আওয়াজ পাচ্ছিলাম, আমার তার দেখি নাই, পরে আমার ঘুরতে দেয়নি। আওয়াজ পাইতেছিলাম এইভাবে যে যার যার যা কিছু আছে মায়ের বদলে টাকা বের করেন। একটা যাত্রী বেদরক মারতেছিল, মানে একটার মায়ের দেখে বাকিগুলো সব এমনিতেই দিয়ে দিছে টাকা, ফোন সে হ্যান ত্যান দেওয়ার পরে আমার কাছে হচ্ছে টাকা ছিল, আমার ছোট ফোনটা ছিল বাটন ফোন, তারপরে একটা ওই টাচ ফোন ছিল সুপারভাইজারের ফোন, তার একটা ফোন খালি ওনারা কেন জানি ওইখানে রাখি, ওই সুপারভাইজারের ফোনটা ঝাঁকাঝাঁকি পড়ছে, ওটা নিতে পারেনি। আর সবগুলো ফোনই গাড়ির মধ্যে নিয়ে গেছে, টাকা পয়সা মানি ব্যাগ মোটামুটি নেওয়ার পরে চলে গেলেন। ওনারা টাঙ্গাইল আইসে ওটা শ্মশান ঘাটি ওইখানে সাইড করার পরে রানিং গাড়ি অবস্থায় ডাকাতি হয়েছে। হ্যাঁ রানিং অবস্থা, ওনারা এই গাড়িটা ওরা চালাচ্ছিল, গাড়ি ওরাই চালাইছে। জি, মানে মধ্যে ড্রাইভারও ছিল। হ্যাঁ আমাকেই প্রথমেই আমাকে এখান থেকে ট্রান্সফার করছে, করার পরে গাড়িটা ওদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু আমি দেখলাম গাড়িটা ওরা গিয়ারও চেঞ্জ করেনি মনে হয়, এই গাড়ির সম্বন্ধে ওরা অতটা জানতো না, ম্যান গাড়ি কখনো মনে হয় চালায়নি। তো ওই গাড়িটা নিয়ে যখন আসলো ওইখানে শ্মশান ঘাটির ওইখানে এসে এরা গাড়িটা ব্রেক করে নামায়, গাড়িটা যখন ব্রেক করছে তখন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পর ওরা নামে চলে গেছে। আমরা উঠলাম, ওঠার পরে তখন একটু করে অন্ধকারই ছিল, আমি সবগুলো যাত্রী করলাম ভাই চলেন ওনাকে দাপাই, না দাবে। ও নামার পরপরই একটা মাইক্রো ছিল আমাদের পেছনে, ওনারা মাইক্রো দুটো টান দিয়ে চলে গেছে, সেটা শ্মশান ঘাটির ভিতর যে একটা রাস্তা ছিল ওই দিকে চলে গেছে, আমরা যেতে পারলাম না। পরে সর্বপ্রথমে গেলাম হচ্ছে টাঙ্গাইল থানায়, কয় এখানে হবে না আপনারা যান, এটা থানা ছিল ভেতরে ঘাটাইল না, ওই ভেতর দিয়ে একটা রাস্তা গেছে, ওই আপনার ঘাটাইল যাওয়া যায় বা হাটুভাঙ্গা আসা যায়, ওটা কি থানা স্মরণ হচ্ছে না, না ওই ভিতর দিয়ে টাঙ্গাইল থেকে ভেতরে যাওয়া হয়। টাঙ্গাইলের অল্প আপনার করটিয়ার আগে দিয়ে ওই রাস্তাটা গেছে ওই থানা। তো বললো ওইখানে যান, আমরা দেলদুয়ারে গেলাম। সেই দেলদুয়ার একটা মামলা করলাম, মামলা করার পরে চলে আসলাম। পরে হচ্ছে আমরা ওইখানে ভালো মন্দ শুরু পাইনি, আমরা হাটুভাঙ্গা ফাঁড়িতে আসলাম। ওখানে এসে ওখানেও অভিযোগ করলাম, করার পরে ওনারা এখান থেকে ঘুরে দেওয়াটা ছিল দেলদুয়ার, আমরা দেলদুয়ার যা মামলা করছি ওই পর্যন্তই। এই একটাই আমি ডাকাতের সম্মুখীন হয়েছে আমার গাড়ি চালানোর লাইভে, আর আমি কখনো পরবর্তীতে এটার কোনো হয় নাই বা যাত্রীর কোনো ইনফরমেশন ছিল? যাত্রী ওখানে সাক্ষী ছিল, যাত্রীও ছিল, কিন্তু পরবর্তীতে এটা হানিফ গাড়ি ডাকাতি হওয়ার পরে ওই ডাকাতগুলো ধরা পড়ছিল। এটা ফুল আমবাড়ি দিনাজপুর থেকে একটা গাড়ি, সেটা শেরপুর ডাকাতি হয়েছিল। ওই গাড়িতে কোনো কারণে ডাকাতের নাম্বার দিয়ে একটা যাত্রী কালেক্ট করতেছিল, কালেক্ট করার পরে ওই নাম্বারটা ছিল, সেই নাম্বার ধরে ট্র্যাক করার পরে র্যাবে ধরছিল। এটা তার মধ্যে ছিল আলেঙ্গা, টাঙ্গাইলের, আপনার ছিল হলো ঢাকার, তারপরে ছিল ময়মনসিংহের, প্রায় একটা বিশাল একটা গ্রুপ। সেটা খালি শুনছি, আমরা দেখি নাই। এই পর্যন্তই আমার এই লাইফে আমি একবার ডাকাতের কবলে পড়ছি। ওই আপনাদের যে যাত্রীরা টিকিট করছিল আপনার গাড়িতে 7 জন, হ্যাঁ ওই যখন টিকিট করছে তখন কি তোরা কোনো নাম্বার দিয়ে? হ্যাঁ নাম্বার দিচ্ছে, আমরা নাম্বারগুলো অনেক ট্রাই করছি, কিন্তু নাম্বারগুলো বন্ধ ছিল। যে টাইমে টিকিট দিছে ওই টাইমে যদি খালি একটু প্রুভ করতো যে যে নাম্বারটা উনি দিয়েছেন এই নাম্বারটা সঠিক কিনা, তা আমার মনে হয় তাহলে ওই নাম্বার অনুযায়ী তাদেরকে আমরা পাইতাম বা পরবর্তীতে ধরা সক্ষম। আমরা যদি এখনো যারা কাউন্টার মাস্টার আছে তারা অপরিচিত লোককে যদি টিকিট দেয় আর নাম্বারটা যদি ক্লিয়ার ওখানে চেক করে নেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই ধরনের টিকিট কাটা যাত্রীর হাত থেকে বাঁচতে পারবো, ডাকাতের হাত থেকে আমরা রক্ষা পাবো। আমার মনে হয় এটা করা উচিত, নাম্বারটা ভেরিফাই করা উচিত। আমারও মনে হয় যে এটা রিসেন্টলি করা উচিত এইভাবে, যদি কোনো অপরিচিত যাত্রী হয় সে যখন টিকিট পাটে নাম্বারটা এটা চেক করা দরকার যে সে নাম্বারটা সচল কিনা, নাম্বারটা চালায় কিনা। কারণ যেমন আমি ওরিয়েন্ট এয়ারবেসের কথাই বলি, তারা তো কাউন্টার ছাড়া কোনো যাত্রী উঠায় না। না উঠায় না, ঠিক আছে, তাহলে আমাদের কাউন্টার থেকে যদি ভেরিফাই করতে হবে এটা আইডেন্টিফাই, তাহলে অন্তত আমাদের এই জিনিসটা কমবে আর কি। অন্তত গাড়িতে আমরা বাইরে যেহেতু লোক তুলি না, আমার মনে হয় গাড়িতে ডাকাতি করার সম্ভাবনা 90%ই নাই। এই কারণে নাই, তার নাম্বারটা ওখানে চেক করা হয়েছে। কিন্তু আমার মনে হয় এটা প্রত্যেকটা কোম্পানিতে করা দরকার, যে ভেরিফাই করা দরকার যে সে নাম্বারটা যে দিছে এটা সঠিক কিনা। অন্তত এটা এখন তো মানে ফোন নাম্বারের মাধ্যমে সব করা যায়, এখন ফোন নাম্বার মাধ্যমে সব ওনাকে চেনা যায়, আইডেন্টিফাই করা যায়, ওনার কোথায় কি সবকিছু এটা বিস্তারিত ওখানে পাওয়া সম্ভব। তো আমার মনে হয় এটা করলে এই যে রানিং গাড়িগুলো এই ধরনের ডাকাতদের হাতে কখনোই পড়বে না। আচ্ছা, আপনি এই রাস্তায় চলার সময় অবশ্যই বাস লাভারের দেখা পান? জি।
বাস লাভার সম্পর্কে কিছু একটু বলবেন। বাস লাভার এনারা হচ্ছে কোম্পানিকে ভালোবাসে না, বাসকে ভালোবাসে না, স্টাফকে ভালোবাসে, আমি সঠিক জানি না। কিন্তু এনাদের সাথে দেখি আমাদেরই শুধু রিলেশন, আমরা যারা ড্রাইভ করি বা আমাদের যারা স্টাফ আছেন, সুপারভাইজার কন, হেল্পার কন, তাদের সময় আমাদের আন্ডারস্ট্যান্ডিংতা, তারা আমাদেরকে ফলো করে, আমরা তাদেরকে ফলো করি। আপনি ভালোবাসা দেন মাঝে মাঝে? 100% এটা থাকবে, সে ছোট হোক বড় হোক। কোন কোন জায়গায় দেখা যাচ্ছে চিপস নিয়ে দেখা থাকে, তো ছোট ওই যে মানুষ ওই চিপস নিতে তখন কেমনটা লাগে, বেচারা পকেট থেকে চিপস কিনছে, কিন্তু তাকে উৎসাহিত করতে বা আনন্দ দিতে যতটুকু করা দরকার সেটা আমরা অবশ্যই করি। এটা আমরা মানে দূরপাল্লার গাড়ি চালাই, গাড়িগুলো গতিবিধি অনেক থাকে, আর যদি ওনারা যে জায়গায় থাকেন সেই জায়গায় যদি গাড়ি থামানো পসিবল হয় তাহলে এটা করা সম্ভব হয়। যদি ওই জায়গায় গাড়ি ভিড়ানো পসিবল না হয় তাহলে এটা কখনোই সম্ভব হয় না। তো অনেকেই ম্যাক্সিমাম মোড়ে থাকে, যারা মোড়ে বা গাড়ি পার্কিং করার মতো জায়গা আছে সেখানে কিন্তু ওই যে আপনার হাতমোলা কথা বলেন আর হ্যান্ডশিপ বলেন, যেটাই করা সম্ভব হয়। কিন্তু যখন ওই রানিং এ মাঝ পথে, তখন হয়তো যাত্রী মাইন্ডে নিতে পারে বা গাড়ি পেছনের গাড়ি সমস্যা হতে পারে, বিঘ্ন। সেই জায়গায় আমরা শুধু ওনাদেরকে ইশারা করা হয়, হচ্ছে হ্যান্ডশিপ করার মতো সময় থাকে না বা করা হয় না। ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে অনেক সময় দিয়েছেন। জি, আশা করি আপনার এই তথ্যর মাধ্যমে আমাদের অন্যান্য ড্রাইভার যারা আছে তারা অনেক উপকৃত হবেন। পরিবহনের যে সেবা, যাত্রী সেবা যেটা, সেটা আরো উন্নতি হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।